আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে আমরা 12টি ক্লাস শেষ করেছি এবং এই 12টি ক্লাসে আপনারা অনেক ভ্যালু পেয়েছেন আশা করি। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ ইয়োর টিম। আজকে আমাদের 13 নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। তো স্ক্রিনটা শেয়ার দিই। আজকে 13 নম্বর ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে চলেছি। সেটি হচ্ছে পারা অর্থে কি কি ব্যবহার হয় বা পারা অর্থে ব্যবহার হয়, যেমন এই যে ক্যান, could have, will be able to, আমরা এগুলো ব্যবহার করে থাকি। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে দেখুন, ক্যান অর্থ পারি বা পারা অর্থে সাধারণত ব্যবহার হয়। এবার ক্যানের ভি2 হচ্ছে কুড, মানে সেকেন্ড ফর্ম হচ্ছে কুড। অতএব আমরা ক্যান অর্থ পেরেছিলামও ব্যবহার করতে পারি, আবার পারতামও ব্যবহার করতে পারি। আবার এখানে কুড হ্যাভ মানেও পারতাম। এখানে আপনাদের একটা কোশ্চেন থাকবে যে আমরা কখন কুড ব্যবহার করব, কখন কুড হ্যাভ ব্যবহার করব, যেহেতু দুইটাই পারতাম বোঝায় আর কি। এবং উইল বি এবল টু মানে পারবো অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আপনারা মূল বিষয়টুকু বুঝতে পেরেছেন আজকের ক্লাসে কি কি শিখতে যাচ্ছেন। তো প্রথমে আমরা ক্যান দিয়ে শুরু করব। আমি আসলে এটা যারা নেটিভ স্পিকার তারা ক্যান উচ্চারণ করে, আমার ওই এরকম এখনো হচ্ছে তাদের মতো হয়ে উঠতে পারে নাই, কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় হবে আশা করা যায়। যাই হোক, তো অনেক সময় আমরা বলি যে আমি নাচতে পারি, আমি খেলতে পারি, তারা যেতে পারে, ইত্যাদি। এই ধরনের বাক্য যেভাবে তৈরি করব সেটার একটা স্ট্রাকচার রয়েছে। তো প্রথম আমি আপনাদের যে কথা বলি যে স্ট্রাকচার আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। নো নিড টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল অফ দ্য থিং। শুধুমাত্র বোঝার জন্য আপনাদের স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। তো দেখুন, এখানে সাবজেক্ট প্লাস ক্যান, তারপরে মূল ভার্ব, অবজেক্ট যদি থাকে অবজেক্টটা বসাই দেবেন। যে এখানে ছোট ছোট কিছু বাক্য রয়েছে, এটা হচ্ছে এই যে আমি নাচতে পারি, নাচতে পারি, এই যে পারা অর্থে ব্যবহার হচ্ছে ক্যান। অতএব সাবজেক্ট তারপরে হচ্ছে ক্যান। আই ক্যান ডান্স, আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। ক্যান প্লে। আমরা গাইতে পারি, উই ক্যান সিং, বা আমরা গান গাইতে পারি, উই ক্যান সিং আ সং। তুমি দৌড়াতে পারো, ইউ ক্যান রান। আসলে এগুলো একদম ইজি ব্যাপার, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো একটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো শিখছি তার মধ্যে হচ্ছে প্রথমত একটি করে বাক্য শিখছি এবং সেই বাক্যের 4টা সাইড শিখছি। সেটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ। এই 4টা আমরা শিখছি। দেখুন, আমরা এখানে 4টা সংক্ষেপে দেখানো হয়েছে যে আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স। এবার যদি বলি আমি নাচতে পারি না, জাস্ট আমরা ওই ক্যানের সাথে নট করে দিচ্ছি, তাই না? ক্যানের সাথে নট করার পরে ক্যান করে দিচ্ছি। আই ক্যান ডান্স বা আই ক্যান নট ড্যান্স, যেটাই বলবেন সেটাই হবে আর কি। ইন্টারোগেটিভ করার সময় ক্যানটা আগে চলে আসবে। ক্যান আই ডান্স, আমি কি নাচতে পারি। ক্যান আই ডান্স, আমি কি নাচতে পারি। আমি কি নাচতে পারি না, ক্যান্ট আই ডান্স, আমি কি নাচতে পারি না, বা ক্যান নট আই ডান্স। ঠিক আছে, তো এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, সবগুলো দেখাচ্ছে না, একই ব্যাপার, তারপরও দু একটা দেখায় আর কি। যেমন তুমি দৌড়াতে পারো, ইউ ক্যান রান, তুমি দৌড়াতে পারো না, ইউ ক্যান নট রান বা ইউ ক্যান্ট রান। তুমি কি দৌড়াতে পারো, ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না, ক্যান্ট ইউ রান। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝেছেন, কারণ ইতিমধ্যে আপনারা 12টা ক্লাস শেষ করেছেন, এগুলো না বোঝার কোনো কিছু নেই। এখন মূল বিষয় হচ্ছে কুড মানেও পারতাম, কুড হ্যাভ মানেও পারতাম, কখন কোনটা ব্যবহার করব। তো আসলে কুড কখন ব্যবহার করব, দেখুন এখানে আমি লিখেছি যে কুড কখন ব্যবহার হবে, যখন ওই বাক্যটির মধ্যে আপনার ক্ষমতা ছিল এমন অর্থে ব্যবহৃত হবে। যেমন দেখুন, ধরুন এখানে একটা বাক্য লিখেছি, বাক্যটি হচ্ছে আমি যখন 10 বছর
বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে জানতাম। এই যে সাঁতার কাটতে জানতাম, এটা কিন্তু আমার ক্ষমতা ছিল তখন, তাই না? বা এখানে যদি বলি, আচ্ছা এটা ইংরেজি আগে বলি, যে আমি যখন 10 বছর বয়সী ছিলাম তখন আমি সাঁতার জানতাম, তাহলে কি আই কুড সুইম। আমি সাঁতার জানতাম ওয়েন আই ওয়াজ 10, যখন 10 বছর বয়সী ছিলাম। তো এখানে মূল বিষয় হচ্ছে আমার সাঁতার কাটার ক্ষমতা ছিল, শুধুমাত্র ক্ষমতা ছিল এইটুকু কিন্তু বোঝাচ্ছে, শুধু ক্ষমতা ছিল এইটুকুই বোঝানো হয়েছে। এখানে কিন্তু সাঁতার কেটেছি কি কাটিনি এটা গুরুত্বপূর্ণ নয়। তো এই বাক্যটাকে যদি বলি যে আমি যখন 10 বছর বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে জানতাম কিন্তু কাটি নাই, কিন্তু সাঁতার কাটি নাই, এই বাক্যটা কিন্তু অদ্ভুত মনে হয়। দেখুন আপনি ছোটবেলায় সাঁতার কেটেছেন, এখন আবার বলছেন যে কিন্তু কাটি নাই, এটা কেমন অদ্ভুত শোনে না? এরকম না, কিন্তু জাস্ট আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার একটি ক্ষমতা ছিল, এই ক্ষেত্রে শুধুমাত্র আপনি কুড ব্যবহার করবেন। আমরা আরো এক্সাম্পল দেখি আর উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটু কুড হ্যাভ এর উদাহরণ দেখি। এই যে সুযোগ ছিল কিন্তু আমরা করিনি, এই অর্থে জাস্ট কুড হ্যাভ ব্যবহার হবে। ধরুন আপনি নদীর পাশে গিয়েছিলেন বা গিয়েছিলাম, বা ধরুন আমি নদীর পাশে গিয়েছিলাম, সাঁতারও জানি, চাইলে সাঁতারও কাটতে পারতাম কিন্তু কাটিনি। আই কুড হ্যাভ সুইম ইন দ্য রিভার। আই কুড হ্যাভ সুইম, এখানে যে কিন্তু কাটিনি, আমি সাঁতার কাটতে জানতাম, মানে আমি নদীর পাশে গিয়েছিলাম, আমি সাঁতারও জানি, চাইলে সাঁতারও কাটতে পারতাম কিন্তু আমি সাঁতার কাটিনি। এই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবেন, এই হ্যাভের পরে সবসময় ভি3 বলবেন। সুইমের ভিতরে হচ্ছে সোয়াম। আই কুড হ্যাভ সোয়াম ইন দ্য রিভার, এর অর্থ কি আমি সাঁতার কাটতে পারতাম। মানে এই যে এই ইংরেজটা দেখছেন যে আই কুড হ্যাভ সোয়াম ইন দ্য রিভার, মানে কি আমি সাঁতার কাটতে জানতাম। এখানে এক্সাম্পল হিসেবে আপনাদের অনেক কিছু বলেছি, বাট এটার মূল বাংলা হচ্ছে এটা, মানে কি এখনো কাজটি ঘটেনি, এটা বোঝাচ্ছে। আরো কিছু উদাহরণ দেখি, আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখবো এই ক্লাসে, তাহলে আরো একদম ক্লিয়ার হয়ে যাব। আরেকটু উদাহরণ দেখুন। ধরুন আপনি গাড়ি চালাতে জানেন, ঠিক আছে? আই কুড ড্রাইভ, মানে কি এখানে বলতে পারেন যে আমি গাড়ি চালাতে পারতাম বা জানতাম, মূল ইংরেজি এটা। এখানে একটা উদাহরণ দিয়েছি আর কি। আপনি গাড়ি চালাতে জানেন, তো এটার আমি যদি বাংলা বলি যে আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ। হ্যাঁ, এবার ধরেন, এখন ধরেন আপনি গাড়ি আপনি গাড়ি চালাতে জানেন বা আপনার গাড়ি আছে, সবই আছে, বাট আপনি বাসে গেলেন, কোথাও ধরেন আপনি অফিসে গেলেন বাসে, গাড়ি নিয়ে গেলেন না। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু যাইনি, বা কিন্তু নিয়ে আসিনি। তো আই কুড, বা এক কথায় কি আমি এইখানে লিখতে হবে আমি গাড়ি চালাতে পারতাম কিন্তু নিয়ে আসিনি, এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে যে আই কুড ড্রাইভ, আই কুড হ্যাভ ড্রিভেন মাই কার, সরি এগেন আমি আবার বলছি, আই কুড হ্যাভ ড্রিভেন মাই কার, ড্রাইভেন নট ড্রিভেন, ড্রাইভেন মাই কার। আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, তো একটা সহজ বাক্য দেখুন, যে বাক্যের শেষে, মানে বাক্যের শেষে যদি এই যে আমরা কিন্তু করিনি বসানো যায় বা বসাই, যেমন এখানে একজন এক্সাম্পল দেখি, যে প্রথমে একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম কিন্তু করিনি বা সাঁতার কাটিনি, এটা শুনতে কিন্তু অদ্ভুত শোনায়। এই যে প্রথমে যে এক্সাম্পলটা দিলাম আপনাদের, কারণ এখানে শুধু আপনার ক্ষমতার কথা বলা হচ্ছে, জাস্ট ক্ষমতার কথা। আমি নদীতে সাঁতার কাটতে পারতাম কিন্তু কাটিনি, এটা স্বাভাবিক। কিন্তু যখন ব্যবহার করছি যে ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম কিন্তু কাটিনি, বাক্যটা শুনতে একদম অদ্ভুত মনে হয়। তো এই যে যখন বলবো যে আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম, এখানে আই কুড সুইম, আর এখানে আমি মানে নদীতে সাঁতার কাটতে পারতাম কিন্তু কাটিনি, এই ক্ষেত্রে হবে আই কুড হ্যাভ সোয়াম ইন দ্য রিভার। আরো এক্সাম্পল দেখি। ওই যে কথাটি বললাম তখন, যে কুডের পরে সবসময় V1 ব্যবহার করবেন। এবং কুড কোথায় ব্যবহার হবে? যখন ক্ষমতা বোঝাবে, দক্ষতা বোঝাবে বা কোনো সামর্থ্য বোঝাবে, তখনই আপনারা জাস্ট কুড ব্যবহার করবেন। আর কুড হ্যাভের পরে সবসময় V3 ব্যবহার করবেন, ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে শুধু এখানে কি বোঝাবে যে যখন কুড হ্যাভ ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন? যখন সুযোগ ছিল কিন্তু কাজটি ঘটেনি বা আপনি করেননি। তো এখানে ধরুন আরেকটা সহজভাবে বলি, ধরেন
আমি ফুটবল, এখানে একটা বাক্য লিখেছি, আমি ছোটবেলায় ফুটবল খেলতে পারতাম। আমার কিন্তু একটি আমার কিন্তু একটি দক্ষতা বা হচ্ছে হচ্ছে ক্ষমতা ছিল। আই কুড প্লে ফুটবল when I was a child। এখানে বোঝানো হচ্ছে যে আমার ফুটবল খেলার দক্ষতা ছিল, শুধু এটাই কিন্তু বোঝানো হচ্ছে। এবার দেখুন, কুড হ্যাভ কখন ব্যবহার করবেন? পারতাম কিন্তু করিনি। এই যে এখানে একটু উদাহরণ দেখতে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। যখন কোনো কাজ করার সুযোগ বা সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে হয়নি, তখন আপনারা কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করবেন। এখানে একটা উদাহরণ দেখুন। ধরুন আপনার গ্রামে ফুটবল ম্যাচ হচ্ছে, একটি ফুটবল খেলা হচ্ছে। তো আপনি খুব ভালো ফুটবল খেলেন, যে দলকে আপনি সমর্থন করেন তারা হেরে গেছে। তখন আপনি আফসোস করে বললেন বা বলছেন, আমি খেললে দলটি জিততে পারতো। তো এরকম বলছেন আর কি। তো সাধারণত আপনি এরকম বাক্যটা বলছেন আর কি, আমি ফুটবল বা আমি খেলতে পারতাম কিন্তু খেলিনি। আই কুড হ্যাভ প্লেড ফুটবল। এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কুড হ্যাভটা ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি খেলার সুযোগ ছিল কিন্তু খেলেননি, এই ক্ষেত্রে আপনি কুড হ্যাভ ব্যবহার করবেন। আচ্ছা, তো এখানে আরেকটু ট্রিক রয়েছে, এক লাইন ট্রিক দেখুন। বাক্যের শেষে কিন্তু করিনি যোগ করা যায়, তাহলে কুড হ্যাভ ব্যবহার করা যাবে। যেমন দেখুন, এই যে ওই যে একটা উদাহরণ দিলাম যে আমি ছোটবেলায় ফুটবল খেলতে পারতাম কিন্তু খেলিনি, এই বাক্যটা কি আপনি কিন্তু খেলিনি এইটি কি যোগ করা যাচ্ছে? যোগ করলে একটু অদ্ভুত শোনাচ্ছে, অতএব এখানে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারবেন না। কিন্তু যখন আপনি যে বাক্যে এই যে আমি ফুটবল খেলতে পারতাম কিন্তু খেলিনি, এই বাক্যটা কিন্তু আপনি হচ্ছে খেলিনি এটা যোগ করতে পারছেন, এটা শুধু বোঝা, মানে এটা বাক্যটা শুনতে কিন্তু অদ্ভুত মনে হয় না। যাই হোক, এই ক্লাসটা বিশেষ করে এই ক্যানের বিষয়টা বুঝতে পেরেছেন। এখনো যদি কুড হ্যাভের বা কুড এর বিষয়টা না বুঝতে পারেন, আপনারা চ্যাট জিপিটি কাজ করবেন, ক্লাসটি বারবার রিক্যাপ করবেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমরা আরেকটু দেখি। আচ্ছা, একই উদাহরণ মনে দিয়েছি নাকি দেখি আগে। যে আমি আমি ফুটবল খেলতে পারতাম কিন্তু খেলিনি, যে আই কুড হ্যাভ প্লেড ফুটবল। ঠিক আছে। আচ্ছা, আর যদি দক্ষতা বা সামর্থ্যের কথা বলা হয়, শুধু কুড হবে। যেমন আই কুড প্লে ফুটবল ওয়েন আই ওয়াজ ইয়ং। আমি ছোটবেলায় ফুটবল খেলতে পারতাম। তো এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আপনারা অনেকগুলো ক্লাস করেছেন, যে প্রায় এখন 13 নম্বর ক্লাস চলতেছে, ইতিমধ্যে 12টা ক্লাস শেষ করেছেন। তো আপনারা জানেন যে একটি বাক্য থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এগুলো আপনারা জানেন। এগুলো ক্লাস দেখে দেখে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিশেষ করে এই ক্লাসটাই এই কুড এবং কুড হ্যাভের বিষয়টা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সমস্যা থাকবে না। বিশেষ করে আমি এখনো বলছি, বারবার বলবো, এই ক্লাসটা বারবার দেখবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না, বা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এইটুকুর মধ্যে আশা করি আপনাদের কোনো সমস্যা নেই বুঝতে, বা যদি না বুঝে থাকেন ক্লাস শেষে অবশ্যই কোশ্চেন নেব। আমি এবারে উইল বি এবল টু এটা একটু বোঝাই। তো উইল বি এবল টু এটা কখন ব্যবহার হবে? পারবো অর্থে, পারবো অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, যেমন এই যে আমি দৌড়াতে পারবো, আই উইল বি এবল টু রান। আমি পড়তে পারবো, আই উইল বি এবল টু রিড। এখানে যে উইলের সংক্ষিপ্ত রূপটা দেখানো হয়েছে আই ডবল এল আর কি। তো এখানে আসলে আই উইল বি এবল টু রিড, আমি পড়তে পারবো। পারবো অর্থে, পারা অর্থ এক জিনিস, পারবো অর্থ আরেক জিনিস। ঠিক আছে, এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। যেমন আমি সাহায্য করতে পারবো, আই উইল বি এবল টু হেল্প। এবং আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আই উইল বি এবল টু গো, able to, I will be able to go। যাই হোক, এটা পজিটিভ ছিল। এবার নেগেটিভটা দেখুন। নেগেটিভ আপনারা পারেন, জাস্ট কি করবেন, ওই যে উইল নট, আমি একটু এখানে একটু দেখাই, যে হচ্ছে উইল নট। ঠিক আছে, উইল নট। যেমন এই যে আমি নেগেটিভ করার সময় আই উইল নট বি এবল টু রান, এখানে উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন। ঠিক আছে, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, ওন্ট। তো যার কারণে আমি এখানে ব্যবহার করেছি আই ওন্ট বি এবল টু রান, আমি দৌড়াতে পারবো না। বা আমরা গান গাইতে পারবো না, ওই ওন্ট বি এবল টু সিং।
তুমি পড়তে পারবে না, ইউ ওয়ন্ট বি এবল টু রিড। ঠিক আছে, অনেকগুলো এক্সাম্পল আছে যা আশা করি বুঝতে পেরেছেন। যেমন শিমুল নাচতে পারবে না, শিমুল ওন্ট বি এবল টু ডান্স। জাস্ট একই ব্যাপার, উইল নটের সাথে আপনার উইলের সাথে নট করে দেবেন বা ওন করে দেবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এবার যখন ইন্টারোগেটিভ করবেন, ঠিক একই ব্যাপার, এই যে উইলটা আগে দিয়ে দিবেন। উইল আই বি এবল টু রান, আমি কি দৌড়াতে পারবো? আমরা কি গান গাইতে পারবো? উইল উই বি এবল টু সিং এ সং, বা সিং, যাই হোক। তো তারপরে তুমি কি পড়তে পারবে? উইল ইউ বি এবল টু রিড? তোমরা কি লিখতে পারবে? উইল ইউ বি এবল টু রাইট? ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার নিচেরটুক দেখুন যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একই ব্যাপার। ওই যে ওন বি এবল টু রান, আমি কি দৌড়াতে পারবো না? ওন ওন্ট আই বি এবল, এখানে ওন বি, ওন বি আই, ওন্ট আই বি, চ্যাটজিপিটি কি লিখেছে ভাই, আমি লিখে নাই। আচ্ছা, আমি খেয়াল করি নাই। উইল নট, এটা দিয়েন, হ্যাঁ এটা দিয়েন। ওন বি বা ওন বি দিবেন, হ্যাঁ। যদি আপনারা যদি এই আহ যেহেতু এটা এক জায়গায় করে দেওয়া আছে, যদি বলেন যে উইল নট, উইল নট, আমি একটু দেখাই দেখো, উইল নট আই বি এইবল টু রিড, উইল নট আই বি এবল টু রিড, আমি কি পড়তে পারবো না, এটা দিবেন। যখন আপনি এই যে একসাথে নট একসাথে করে দিবেন, তখন কিন্তু আহ পরের লাইনটা যদি দেখাই, তখন কিন্তু ওন্ট, ওন বি আই এবল টু রিড। যখন যখন আপনারা হচ্ছে ওই ধরুন নটটা আলাদা করে বলবেন, তখন ওই নটের পর আই বলবেন। আর যখন নটটা একসাথে করে দিবেন ওন, তখন ওন বি, ওন বি আই এবল টু রিড, এরকম করে দিবেন, হ্যাঁ। তাহলে বাক্যটি সঠিক হবে। এই ছিল হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। ক্লাসটি বারবার রিক্যাপ করবেন, তাহলে আপনাদের মানে আপনারা অনেক ক্লিয়ার হতে পারবেন, হ্যাঁ। তো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলুন।